मैम अस्सलाम वालेकुम। मैम अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। আমরা একটু ওয়েট করি দেখি মোমো আর হচ্ছে লাবিবও জয়েন করেছো কিছুক্ষণ দেখি। अस्सलाम वालेकुम मैम। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দিদি মরিয়ম, मैडम अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম, মোমো, লাবিবা, সোহাগী, তোমরা এই কদিনই প্রথম ক্লাসে দেখা যায় তোমরাই আগে জয়েন করো। বাকিদের মানে জয়েন করতে করতে অবস্থা শেষ মনে হচ্ছে। আচ্ছা আমরা ঠিক 10টা 5-এ শুরু করবো, কারণ আমাদের হয়তো আমাদের নির্ধারিত সময় থাকে, চাইলেও আমরা যে বাড়াবো সেটা না, হুট করে কেটে যায়, আবার তোমাদের পরবর্তী আরেকটা ক্লাস থাকে, তো এর জন্য আমাদের প্রত্যেকের টাইম মেনটেন করাটা অনেক জরুরি। তো হচ্ছে যে দেখি আমরা 10টা 5-এ আমরা শুরু করে দিব আলোচনা। তো গত ক্লাসে আমরা হচ্ছে অর্থায়নের নীতি পড়েছিলাম, তোমরা এই ফাঁকি নীতিটা দেখো, আমি দেখবো যে তোমরা নীতিটা বুঝেছো কিনা। আমি কর্মপত্র থেকেই তোমাদের প্রশ্ন করবো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা নীতিটা বুঝতে পেরেছো। আর তোমাদের কিন্তু একটা সিটি পরীক্ষা হবে, ঠিক আছে? তো সিটি পরীক্ষা সিলেবাসটা হবে প্রথম অধ্যায়। সিটি পরীক্ষার সিলেবাসটা হবে হচ্ছে প্রথম অধ্যায়, যেটা আমরা এখনো মানে রানিং আছে আমাদের, আর যে একটা টপিক আছে সেগুলো পড়লে এটাই হবে আমাদের সিটি পরীক্ষার সিলেবাস। তো সবাই এটা থেকেই ভালো করে প্রিপারেশন নিবা। এই অধ্যায়ের প্রায় 50% জিনিসই তোমাদের আগে পড়া, আর 50% নতুন পড়ছো। তো ফার্স্ট চ্যাপ্টার। হ্যাঁ প্রথম অধ্যায়টা, কারণ আমি আর বেশি লোড দিতে যাচ্ছি না, এমনি আমরা যেটুকু পড়িয়েছি তার উপরেই হচ্ছে সিটিটা হবে, মানে পরীক্ষার আগ পর্যন্ত যতটুকু আমরা পড়াতে পারবো। ফার্স্ট চ্যাপ্টার। আর তোমাদের তো রুটিন কি পেয়ে গিয়েছো সিটি? जी मैम। হ্যাঁ জি ম্যাম। মানে প্রিপারেশন নিবা সব সাবজেক্টেই, মানে এটা অ্যাজ এ ক্লাস টিচার বলছি, তোমরা হচ্ছে সব সাবজেক্টেই ভালো প্রিপারেশন নিবা, কারণ হচ্ছে যে তোমাদের কলেজ লাইফের ফার্স্ট পরীক্ষা, প্রথম পরীক্ষা যদি তুমি ভালো করো তোমার কনফিডেন্স অনেক বেড়ে যাবে এবং তোমার নিজের কাছেই মানে ভালো লাগবে। এজন্য একটু ভালো প্রিপারেশন নিবা। পরীক্ষাটা অনলাইনে হবে, নতুন কিছু, তারপরেও পরীক্ষাকে ঠিক পরীক্ষার মতো গুরুত্ব দিয়ে যদি পড়ো তাহলে দেখবা যে তোমাদের কাছে মানে ভালো লাগবে এবং কিছু অন্তত শিখতে পারবা। আর আমরা যারা স্টুডেন্ট, ইভেন আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের একটা বিষয় আছে, পরীক্ষা আজকে আমরা যেভাবে পড়ি অন্য সময় কিন্তু সেভাবে পড়া হয় না। এই কারণে আসলে পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। তো যে যে স্টুডেন্ট পরীক্ষাটা সিরিয়াসলি দেয় দেখা যায় তারাই পরবর্তীতে ভালো করে। আচ্ছা তো এখন হচ্ছে 10টা 6 বাজে, আমি শুরু করে দিচ্ছি, যারা আছে তাদেরকে নিয়েই।
তো গত ক্লাসে আমি নীতি পড়িয়েছিলাম, অর্থায়নের নীতি। সেখানে পোর্টফোলিও বৈচিত্র্যায়নটা তোমাদেরকে বাসায় পড়তে বলেছিলাম, আর বাকি দুটো আমি পড়িয়ে দিয়েছিলাম। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন বা তোমরা 9-10 যে বৈচিত্র্যায়ন করেছো, বিষয়টা একই জিনিস, পড়েই বুঝতে পেরেছো। তো আজকে আমরা কর্মপত্র 5 এটা সলিউশন করব। করলে আমাদের নীতিগুলো আবার একটা রিভিউ হয়ে যাবে। এই যে তোমরা যে মেয়েরা কর্মপত্রগুলো দেখতে পাচ্ছ, ধরো এগুলাই তোমাদের এক একটা উদ্দীপক, ঠিক আছে? উদ্দীপক গুলোর আগে পরে একটু নাম লাগিয়ে বা দুই একটা সেন্টেন্স লাগিয়ে জাস্ট একটু বড় করা হবে, বা তোমাকে 4টা বা 3টা কোশ্চেনের উপযুক্ত করা হবে। আর কিছুই না, উদ্দীপকের মূল কথা এগুলো। তো যেই মেয়েরা কর্মপত্র সলভ করতে পারবে তারা যে কোনো উদ্দীপকেরই অ্যান্সার করতে পারবে। আচ্ছা, আমি প্রথমটাই পড়ছি। দেখো, প্রথম যে কর্মপত্র 5 স্ক্রিনে দেখতে পাচ্ছ, 1 নাম্বারটা। এবিসি লিমিটেড একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান। তাদের মূলধনের কিছু টাকা পণ্যে, কিছু টাকা ব্যাংকে এবং কিছু টাকা শেয়ারে বিনিয়োগ করেন। আচ্ছা, তো আমি প্রথমে আছি বিবি মরিয়ম। তুমি বলো তো এটা অর্থায়নের কোন নীতির আলোকে এই গল্পটা করা হয়েছে? বিবি মরিয়ম। আমি লাস্ট ক্লাস করিনি ম্যাম। আচ্ছা, লাস্ট ক্লাস করোনি, ঠিক আছে। তো লাস্ট ক্লাস না করলেও কিন্তু এটা উত্তর দেওয়া যায়, তাই না? নীতি আমরা পড়ে এসেছি এর আগে, এবং এটা তোমাদের আগের সাথে। আচ্ছা, দিয়া বলো তো, দিয়া 205 এটা কোন নীতির আলোকে পড়ে? নতুন ব্যবসা প্রতিষ্ঠান মূলধনী কিছু টাকা পণ্যে বিনিয়োগ করেছে, কিছুটা ব্যাংকে এবং কিছুটা শেয়ার বাজারে বিনিয়োগ করেছে। কি হলো, কি করেছে সেটা টাকাকে? ম্যাম আমি বলি। আচ্ছা, একটু দিয়া তুমি কি পারছো কিনা আমাকে তো বলবা যে আমি পারছি বা পারতেছি না। কোনো কথাই বলে না, সে যে আনমিউট করে। ম্যাম আমি বলি। ম্যাম আচ্ছা আমি বলবো, আমি আগে বলছি যে আমি বলি। আচ্ছা বলো বলো। আচ্ছা, তাহলে ম্যাম হচ্ছে এটা মুনাফা ও তারল্য নীতি না? না, লাদিবা বলো তো দেখি, তুমি বলতে চেয়েছো। ম্যাম পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। এক্স্যাক্টলি, এটা হলো না পোর্টফোলিও বৈচিত্র্য। হ্যাঁ, হয়নি, তারপর তুমি চেষ্টা করেছো। পোর্টফোলিও বৈচিত্র্য কেন হবে, লাদিবাই আমাদেরকে ম্যাম, আমি explain লাস্ট করে ক্লাস বলবে। করি নাই। আচ্ছা, ম্যাম এখানে হুম, বলো। কয়েকটা আলাদা 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 আহ, বিনিয়োগ করেছে, যেমন মূলধনে কিছু টাকা বিনিয়োগ করেছে, কিছুটা ব্যাংকে করেছে, আর কিছুটা শেয়ারে করেছে। আর এক্স্যাক্টলি, পোর্টফোলিওতে আমরা দেখেছি যে আলাদা আলাদা মানে কয়েকটা সেক্টরে গিয়ে বিনিয়োগ করাটা হ্যাঁ মানে হ্যাঁ, এই কমন তো আছে হয়েছে। দুইটার মধ্যে। দেখো, লাবিবা কথাটা ঠিক বলেছে। আমি ওর কথাটাই জাস্ট একটু তোমাদেরকে আবার বলে দিই, যে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন বলতে আসলে বোঝায় যে আমরা আমাদের বিনিয়োগ সম্পূর্ণ একটা জায়গায় না করে আমরা ভেঙে ভেঙে যদি বিনিয়োগটা করি। তো এবিসি লিমিটেড তাদের নতুন ব্যবসা প্রতিষ্ঠান, তারা মূলধনের পুরো টাকাই এক জায়গায় বিনিয়োগ করে নাই, তারা ভেঙে ভেঙে করেছে। কেন করেছে? ঝুঁকি কমানোর জন্য। খেয়াল করো, কিছু টাকা পণ্য করেছে, কিছু টাকা ব্যাংকে এবং কিছু টাকা শেয়ার বাজারে। যখন আমরা এরকম প্রশ্ন বা এরকম উদ্দীপক দেখবো যে একটা ব্যবসা প্রতিষ্ঠান তার সম্পূর্ণ মূলধন এক জায়গায় বিনিয়োগ না করে বিভিন্ন জায়গায় ভেঙে ভেঙে করছে, তখন সেটাকে আমরা বলবো পোর্টফোলিও বৈচিত্র্যায়ন। ঠিক আছে, তোমরা যেরকম 9-10-এ পড়ে এসেছিলে, একটা মুদির দোকানি, খেয়াল করে দেখো, একটা মুদির দোকান দিয়ে তোমাদের একটা টপিক ছিল। সেখানে দোকানে তোমার শ্যাম্পু, কন্যাসুখ শ্যাম্পু, মানে সব ধরনের শ্যাম্পুর ভ্যারাইটিস রেখেছিল, এরকম একটা গল্প ছিল। মানে কি, পণ্যটাকে বৈচিত্র্যায়ন করে যে নীতিটা ছিল। তো পণ্য বৈচিত্র্য আর পোর্টফোলিও বৈচিত্র্যায়ন কিন্তু একই বিষয়, ঠিক আছে? শুধু পোর্টফোলিও শব্দটা তোমরা এখানে এসে একটু বেশি শুনবা 9-10 এর তুলনায়। আচ্ছা, তাহলে লাবিবাকে আমি ধন্যবাদ দিচ্ছি। এরপরে 2 নাম্বার যেটা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, ফাইন লিমিটেড একটি স্টেশনারি উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা কলম, স্কেল, শার্পনার, ইরেজার, স্টেপলার মেশিন, পেন্সিল তৈরি করে থাকে। আচ্ছা, তাহলে এইটা কি হবে? এটা তো আসলে এখন মনে হয় অনেকেই বলতে পারার কথা। মিস পোর্টফোলিও হবে না 2 নম্বরটা? এক্স্যাক্টলি, পোর্টফোলিও হবে। মুমতাহিনা বললা, কারণ এই যে ও বুঝে গিয়েছে, কারণ সে একটা কিছু উৎপাদন করে নাই, সে বিভিন্ন কিছু উৎপাদন করছে। মানে দেখো পণ্যের কত বৈচিত্র্য তার।
কলম, স্কেল, শার্পনার, ইরেজার সবকিছু সে করছে, এটা হয়ে যাচ্ছে পোর্টফোলিও। আচ্ছা, ভেরি গুড। এখন আমরা 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বরে বলেছে যে আজিজ লিমিটেড তাদের মোট মূলধনে 10 লক্ষ টাকার মধ্যে 9 লক্ষ টাকা স্থায়ী সম্পদে এবং 1 লক্ষ টাকা চলতি সম্পদে বিনিয়োগ করে। আচ্ছা, এটা কি হবে? মুনাফা ও তারল্য নীতি। হ্যাঁ, মুনাফা ও তারল্যের নীতি আমরা কিভাবে বুঝলাম? দেখো যে আমরা কিন্তু দেখেছি যে মুনাফা ও তারল্য নীতির মধ্যে স্থায়ী সম্পদ আর চলতি মূলধনের গুরুত্ব নিয়ে বেশি কথা বলা হয়েছে। যারা ক্লাস করেছে দেখেছো যে একটা ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের মুনাফা অর্জন করতে গেলে অবশ্যই তাদেরকে স্থায়ী সম্পদে বিনিয়োগ করতেই হবে, কিন্তু যদি সে পুরাটাই স্থায়ী সম্পদে বিনিয়োগ করে ফেলে তাহলে সে তার চলতি দায় মেটাতে পারবে না। এই কারণে মূলধনের কিছু অংশ তাকে অবশ্যই স্থায়ী সম্পত্তিও বিনিয়োগ করতে হবে, আবার কিছু টাকা তার হাতে রেখে দিতে হবে চলতি দায় মেটাবার জন্য। যেহেতু আজিজ লিমিটেড তাদের মোট মূলধন 10 লক্ষ টাকা 9 লক্ষ টাকা স্থায়ী সম্পদে বিনিয়োগ করেছে মুনাফা অর্জনের জন্য, আর বাকি 1 লক্ষ টাকা সে রেখে দিয়েছে চলতি দায় পরিশোধের জন্য বা চলতি সম্পদে বিনিয়োগের জন্য, তাহলে আমরা ধরে নিব এই 3 নাম্বার কার্যক্রমটাতে আমাদের মুনাফা ও তারল্য নীতির কথা বলা হয়েছে। যেই তথ্যগুলো আমি বললাম এগুলা কিন্তু তোমাদের উদ্দীপকে লিখতে হবে, ঠিক আছে? যখন আমরা প্রশ্ন ধরে এরকম থাকবে উদ্দীপকে কোন নীতির কথা বলা হয়েছে, গ নাম্বারের প্রশ্ন। তো লাবিবা প্রথমে যে উত্তরটা বললো যে মুনাফা তারল্য নীতি, একটু বলে দিলে আমাদের 1 নাম্বার হয়ে গেল, মানে আমাদের জ্ঞানের উত্তর হলো। দেন 2 নাম্বারে এসে আমাদেরকে মানে প্যারা দিয়ে লিখতে হবে মুনাফা তারল্য নীতি কি। ওটা লেখার পরে আমি তোমাদের যে এক্সপ্লেনেশনটা দিলাম উদ্দীপক থেকে, সেটা দিলেই উদ্দীপকের আলোকে এক্সপ্লেনেশনটা দিলেই তোমার কিন্তু ক্রিয়েটিভ প্রশ্ন উত্তরটা শেষ হবে। তো আমি আগেই বলছিলাম যে এই কার্যক্রমগুলো আসলে মূলত তোমার উদ্দীপক নির্ভর হয়। আচ্ছা, আমরা পরে উদ্দীপকও দেখবো, তারপরে এখান থেকে শিখে গেলে আমরা ইনশাআল্লাহ সব অ্যান্সার করতে পারবো। এখন আমরা 4 নম্বরে আসি। জাহাঙ্গীর শেয়ার বাজারে সিকিউরিটি দেখতে পেলেন, তাদের আয় ও ঝুঁকি নির্মূলে। দেখো এখানে দুইটা সিকিউরিটি, সিকিউরিটি এ আর সিকিউরিটি বি। সিকিউরিটি এর আয়ের হার 12% আর ঝুঁকি হচ্ছে তোমার 30%, আর সিকিউরিটি বি এর আয়ের হার 10% আর ঝুঁকি 15%। বলেছে তিনি সিকিউরিটি, হ্যাঁ বলো, তিনি সিকিউরিটি বি তে বিনিয়োগ করেন। মুনাফা ও ঝুঁকি নিতে হবে না, ও ঝুঁকির নীতি। হ্যাঁ, কেন? তুমি এটা কোন থিংকিং থেকে বললা সেটা তো সবাইকে বুঝিয়ে বলো। উত্তরটা হয়েছে মুনাফা যেমন হয়েছে ওভাবে ঝুঁকিটাও বেড়েছে, মুনাফার সাথে সাথে ঝুঁকিটা বাড়ছে তার জন্য। হ্যাঁ দেখো খুব সুন্দর বলেছে যে ও এটা মানে প্রশ্ন শেষ করার আগে বুঝে গিয়েছে যেটা মুনাফা ও ঝুঁকি। এটা বোঝার দুইটা ইন্ডিকেটর আছে। দেখো একটা হচ্ছে এখন উপরে ছকটা দিয়েছে আয় আর ঝুঁকি, এটা একটা কমন সেন্স দেখে আমরা বুঝে গেলাম যে যেহেতু আয় মুনাফার অপর নামই কিন্তু আয়, ঠিক আছে? তো মুনাফা আর ঝুঁকি, এখানে আমরা একটা জিনিস দেখি এ সিকিউরিটি দেখেন আয় 12%, ঝুঁকি তোমার 30%, ঠিক আছে? দেখো 30% ঝুঁকি নিলে তোমার আয় হচ্ছে 12%, আর তুমি যদি 15% ঝুঁকি নাও তোমার আয় হবে 10%। তো সিকিউরিটি এতে অনেক বেশি ঝুঁকি, তাই না? ঝুঁকি বেশি হওয়ার কারণে কিন্তু আয়টাও বেড়েছে, আর সিকিউরিটি বি তে ঝুঁকি কম, এই কারণে আয়ও কম। তো মুনাফা তারল্য নীতিতে আমরা কি করেছি যে যখন আমরা ঝুঁকি বেশি নিব তখন আমাদের আয় বেশি হবে, আর ঝুঁকি কম নিলে আয় কম। তো এই কারণে আমাদের ঝুঁকি আর মুনাফার মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে বা সামঞ্জস্য রাখতে হবে যাতে আমাদের ঝুঁকিও কম হয় আবার আয়টাও ঠিক মতো থাকে। তো যেহেতু জাহাঙ্গীর সিকিউরিটি বি তে বিনিয়োগ করেছে, তার কাছে সব দিকে ঝুঁকির বিবেচনায় এবং আয়ের বিবেচনায় বি তে বিনিয়োগ করাই যুক্তিযোগ্য মনে হয়েছে। তো এই জন্য এটা আসলে ঝুঁকি ও মুনাফার নীতি নিয়ে বলা হয়েছে। আচ্ছা, এটাও বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা 5 নম্বরে আসি। উচ্ছ্বাস লিমিটেড তাদের মূলধনের মধ্যে 5 লক্ষ টাকা সাধারণ শেয়ার, 3 লক্ষ টাকা অগ্রাধিকার শেয়ার এবং 2 লক্ষ টাকা ব্যাংক থেকে সংগ্রহ করে। এটা মিস পোর্টফোলিও হবে না? হ্যাঁ, পোর্টফোলিও হবে। দুই একজনই শুধু উত্তর দিচ্ছ, সবাই মানে যদি অংশগ্রহণ করো তাহলে হচ্ছে বুঝতে পারবা। ভুল হোক, এখন তো আমরা ক্লাস করছি তাই না, ক্লাসে আমরা ভুল উত্তর দিতেই পারি, পরীক্ষায় যাতে ভুল না হয়। আমরা ভুল হলেও আজকে শিখে যাব যে না এটার উত্তর এরকমই হবে।
কেন পোর্টফোলিও হচ্ছে খুব ইজিলি আমরা বুঝতে পারছি, সে তার পুরো মূলধন এক জায়গায় বিনিয়োগ করে নাই, সে তার পুরো মূলধন এক জায়গায় বিনিয়োগ না করে ভেঙে ভেঙে বিনিয়োগটা করেছে, শেয়ারে করেছে, অগ্রাধিকার শেয়ারে করেছে এবং ব্যাংকে করেছে। তো এই ধরনের যখন আমরা দেখবো মূলধন টাকাটাকে ভেঙে ভেঙে বিনিয়োগ করছে, তখন সেটা হবে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন। আচ্ছা, এখন হচ্ছে আমরা 6 নম্বরে যাচ্ছি। রাতুল শেয়ার বাজারে দুটি সিকিউরিটি দেখতে পেলেন, তাদের আয় ও ঝুঁকি নির্মূল। আচ্ছা, তো এখন দেখো রাতুল দুইটা সিকিউরিটি দেখতে পেয়েছেন, তাদের আয় ও ঝুঁকি দেওয়া আছে। সিকিউরিটি এ তার আয়, এটা পোর্টফোলিও। আচ্ছা, আমরা পোর্টফোলিও নো মিস, এটা মুনাফা ও ঝুঁকি হবে। আচ্ছা, ঠিক আছে, ঝুঁকি দুইটা উত্তর শুনলাম, ঠিক আছে। এখন আমি দেখি যে আসলে উদ্দীপকটা একটু শেষ করি যে কি বলেছে। দেখো এ নাম্বারে মানে এ সিকিউরিটিতে আয় হচ্ছে 8%, ঝুঁকি নাই, জিরো ঝুঁকি। আচ্ছা বলতো কোন সিকিউরিটিতে ঝুঁকি নাই? কোন সিকিউরিটি? সরকারি। হ্যাঁ, সরকারি সিকিউরিটি, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এই সিকিউরিটি গুলোতে কোনো ঝুঁকি নাই। তাহলে এই সিকিউরিটিটা ধরে নিলাম আমরা সরকারি সিকিউরিটি। আর বি তে হচ্ছে 5% ঝুঁকি আছে, আর হচ্ছে তোমার আয়টা হচ্ছে 12%, মুনাফা বা আয় হচ্ছে 12%। এখন বলেছে যে রাতুল উভয় সিকিউরিটিতেই বিনিয়োগ করে। আচ্ছা, এখন বলো যে এটা কিসের কোন নীতির আলোকে পড়বে? এটা পোর্টফোলিও। মুনাফা ও ঝুঁকি নীতি হবে। মুনাফা ও ঝুঁকি। আচ্ছা, একজন শুধু বলছে পোর্টফোলিও। হ্যাঁ, পোর্টফোলিও বলার পেছনে একটা কারণ অবশ্যই ওর আছে, কারণ ও দেখেছে যে ও তার পুরা বিনিয়োগটাকে ঝুঁকিপূর্ণ করতে চায়নি, ঠিক আছে। পুরা বিনিয়োগটাকে ঝুঁকি কমানোর জন্য সে একটা সিকিউরিটি কিনেছে সরকারি, এবং আরেকটা সিকিউরিটি কিনেছে সে কি তোমার হচ্ছে বেসরকারি, মানে ঝুঁকি মুক্ত আর কি, বা বেসরকারি। তার বিনিয়োগটাকে সে ভাগ করে ফেলেছে। যেহেতু সে তার বিনিয়োগটাকে ভাগ করেছে, দেখো সে বলেছে উভয় সিকিউরিটি। খেয়াল করে দেখো মেয়েরা, নিচে একটা বিষয় উভয় সিকিউরিটি। এর আগেও কিন্তু আমরা এরকম একটা উদ্দীপক করেছি, কিন্তু সেখানে কিন্তু সে উভয়টাতে বিনিয়োগ করে নাই, সে করেছে কোনটাতে? একটাতে, যে কোনো একটাতে। যেহেতু উভয় সিকিউরিটিতে বিনিয়োগ করেছে, এটা কিন্তু পোর্টফোলিও হবে। আর তোমরা যারা ঝুঁকি আর মুনাফা বলছো, দেখো কেন সেটা আমরা উত্তরটা দিচ্ছি না, কারণ সে যদি তোমার ঝুঁকি আর মুনাফার বিবেচনা করতো, তাহলে সে সিকিউরিটি এতে বিনিয়োগ করতো, অথবা সিকিউরিটি বি, সে যে কোনো একটাকে চুজ করতো। কিন্তু সে কিন্তু যে কোনো একটাকে চুজ করে নাই, সে দুইটাকেই চুজ করেছে। তার মানে সে তার বিনিয়োগকে পোর্টফোলিও করেছে, ঠিক আছে। সে তার বিনিয়োগকে এক জায়গায় সীমাবদ্ধ না করে ভেঙে করেছে। হ্যাঁ বলো। আচ্ছা বলো, কে মিস বলে চুপ হয়ে গেল? প্রশ্ন থাকলে আমাদের যদি মনে হয় যে এটা যেহেতু ক্রিয়েটিভ প্রশ্ন, আমাদের এক একজনের এক একটা উত্তর মাথায় আসবেই, তো আমরা আলোচনার মাধ্যমে এটা একটা সিদ্ধান্তে যাব যে আসলে আমাদের উত্তরটা কি হতে পারে, ঠিক আছে। দেখো বলেছে রাতুল উভয় সিকিউরিটিতেই বিনিয়োগ করেছে। তো এখন দেখো যে কেউ যদি এটা আয় ও ঝুঁকি দিতে চায়, তাহলে সে তার উত্তরটাকে এভাবে সাজাবে যে যেহেতু আয় এবং ঝুঁকি, যেটাতে তোমার আয় বেশি সেটাতে তোমার ঝুঁকিও তোমার হচ্ছে বেশি। তো সেই বিবেচনায় কিন্তু সে একটাকে চুজ করে নাই, সে দুইটাকে চুজ করে ফেলেছে। এই কারণে আসলে আমাদের এটা পোর্টফোলিও দেওয়াই বেটার, ঠিক আছে। এই উত্তরটা আমাদের পোর্টফোলিও দেওয়াই বেটার। আর কেউ যদি ঝুঁকি ও মুনাফা নিতে দেয়, তাহলে দেখবা যে উদ্দীপকটা একটু চেঞ্জ হবে, মানে এরকম যে কোনো একটা সিকিউরিটির কথা বলে দিবে। আচ্ছা, আমরা 6 নাম্বার নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে করবে, আমরা সাথে যাই, ঠিক আছে। চিন্তা করতে থাকো। জনাব উৎসব অধিক মুনাফার আশায় সর্বদা হাতে নগদ অর্থ কম রেখে অধিক অর্থ বিনিয়োগ করেন। অধিক মুনাফার আশায় হাতে কি করে বলতো? নগদ অর্থ কম রাখে আর অধিক বিনিয়োগ করেন। এটা কি নীতি হবে? মুনাফা ও তারল্য নীতি। মুনাফা ও তারল্য নীতি। দেখো সুন্দর উত্তর দিয়েছে, থ্যাংক ইউ। ও কিভাবে বুঝবো? দেখো নগদ অর্থ, মেয়েরা যখনই আমরা নগদ জিনিসটা দেখবো, এই যে দেখো যখনই নগদ দেখবো তখনই ধরে নিব এখানে তারল্যর কথা বলা হচ্ছে, কারণ নগদ মানে হচ্ছে তারল্যর অপর নাম। আর মুনাফা তো আমরা দেখিয়ে নিয়েছি, আর এখানে আমাদের নগদ অর্থ কম রেখেছে। আমরা তারল্য মুনাফা নীতি কি দেখেছি যে যত বেশি আমাদের তারল্য হাতে থাকবে
তত আমাদের মুনাফা কমে যাবে। যত আমাদের তারল্য কম থাকবে তত আমাদের মুনাফাটা বেড়ে যাবে। এটা আমরা বিপরীত সম্পর্ক মনে করে দেখো, একটা চিত্র দিয়ে দেখেছিলাম। তো সে বেশি মুনাফার আশায় নগদটা হাতে কম রেখেছে, তার মানে এটা তারল্য ও মুনাফা নীতির আওতায় পড়ে। ঠিক আছে, এই যে আমরা এই জিনিসগুলো খেয়াল করবো, যেমন এখানে যেমন খেয়াল করবো উভয় সিকিউরিটি। ঠিক আছে, তো এই জিনিসগুলো খেয়াল করলে আমাদের উদ্দীপক আর হচ্ছে ভুল হওয়ার মানে সম্ভাবনা কমে যায়। এখন দেখো 8 নাম্বারটা, জনাব সায়েম অধিক লাভের প্রত্যাশায় তার সকল অর্থ অ্যাপেক্স লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করেন। এটা কি হলো? অধিক লাভের প্রত্যাশায় সকল অর্থ অ্যাপেক্স লিমিটেড, যে কোনো একটা সিকিউরিটিতে সে তার সমস্ত বিনিয়োগ করেছে বেশি মুনাফার আশায়। এটাতে কি ঝুঁকি বাড়লো না ঝুঁকি কমলো? ঝুঁকি বেড়েছে। তাহলে এটা কোন ধরনের নীতি হয়ে যাবে? মুনাফা ও ঝুঁকি নীতি। এই তো ভেরি গুড। তোমরা যদি একটু খেয়াল করবা যে এটা কিন্তু একটা মাত্র লাইন, কিন্তু একটা লাইন হলো পেঁচানো, মানুষ বলে না যে জিলাপির মতো একটু পেঁচানো, ওরকম ছোট্ট সিম্পল একটা লাইন। আমাদেরকে ভেতর থেকে উত্তরটা বের করে আনতে হবে যে অধিক লাভের আশায়, মানে সে লাভ করেছে অধিক, তার মানে এখানে মুনাফা চলেই আসবে। এখন বলেছে সকল অর্থ অ্যাপেক্স লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করেন। আমরা সবাই জানি যে সকল অর্থ যদি যে কোনো একটা জায়গায় বিনিয়োগ করে, স্পেশালি শেয়ারে, তাহলে তার ঝুঁকিটা অনেক বেড়ে যায়। তাহলে এটা হবে তোমার মুনাফা ও ঝুঁকি নীতি। এখন 9 নাম্বারটা আমরা দেখি। জনাব শামসুল আলম অবসর গ্রহণ করার পরে তার সকল সঞ্চিত অর্থ ব্যাংকে বিনিয়োগ না করে শেয়ার বাজারে বিনিয়োগ করেন। এটা কি হবে? এটা মুনাফা ও তারল্য নীতি হবে। মুনাফা ও তারল্য নীতি। আচ্ছা, আমরা আরেকটু পড়ি উদ্দীপকটা। জনাব শামসুল আলম অবসর গ্রহণ করার পর তার সকল সঞ্চিত অর্থ ব্যাংকে বিনিয়োগ না করে শেয়ার বাজারে বিনিয়োগ করেন। আচ্ছা, এখন মুনাফা ও ঝুঁকি, সে ব্যাংকে বিনিয়োগ করে নাই, সকল অর্থ ব্যাংকে করে নাই, সে কোথায় কি করেছে? এটা পোর্টফোলিও হবে। হ্যাঁ, পোর্টফোলিও হবে। এই জন্য বারবারই হচ্ছে আমি উদ্দীপকটা পড়তে বলছি। সে কিন্তু দেখো লাইনটা কিন্তু একটু পেঁচিয়ে বলেছে, মানে সে ব্যাংকেও করেছে আবার শেয়ার বাজারেও করেছে। সে ব্যাংকে সকল করে নাই, ধরি তার সে অবসর গ্রহণ করার পর ধরো 10 লক্ষ টাকা পেয়েছে। এই 10 লক্ষ টাকার মধ্যে সে ব্যাংকে 2 লক্ষ করেছে আর তোমার 8 লক্ষ করেছে হচ্ছে তোমার শেয়ার। এটা কিন্তু একটু কথাটা মানে বাংলা সেন্টেন্সটা যেন কিভাবে বলেছে, যেহেতু সে তার বিনিয়োগটা 2 জায়গায় করেছে, সকল ব্যাংকেও করে নাই আবার সকলটা শেয়ারও করে নাই, ভেঙে করেছে, তাহলে এটা হয়ে যাবে পোর্টফোলিও। ঠিক আছে, এই যে দেখো এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের আর ভুল হবে না। এখন হচ্ছে 10 নাম্বারটা, কোর ব্যাংক গ্রাহক চেক প্রত্যাখ্যাত হতে পারে এই ভয়ে সবসময় বেশি বেশি নগদ অর্থ সংরক্ষণ করে। এটা কি হবে? মুনাফা ও তারল্য নীতি। এক্স্যাক্টলি, মুনাফা ও তারল্য নীতি। তো এটা আমরা কিভাবে বুঝলাম? এই যে দেখো, যেটা আমি তোমাদেরকে বলেছি, তারল্য উদ্দীপক আছে দেখবা নগদ শব্দটা খুব বেশি থাকবে এখানে। নগদ তো চেক প্রত্যাখ্যাত হতে পারে, আমি একটু বুঝিয়ে দেই। ধরো তুমি 10 লক্ষ টাকা চেক নিয়ে ব্যাংকে গেলা, আবার তোমার বান্ধবীও 5 লক্ষ টাকা চেক নিয়ে গেল, আবার আমিও নিয়ে গেলাম 10 লক্ষ। তো এরকম চেকে নিয়ে গেলে কিন্তু আমাদের নগদ অর্থ ব্যাংক পরিশোধ করবে, এটাই কিন্তু নিয়ম। কোনো কারণে যদি পরিশোধ না করতে পারে সেটাকে বলে প্রত্যাখ্যাত বা প্রত্যাখ্যিত হওয়া। এইটা যাতে না হয় সেই ভয়ে সবসময় বেশি বেশি নগদ অর্থ রাখে। সবসময় বেশি বেশি নগদ অর্থ রাখা মানে সবসময় বেশি তারল্য রেখে দেয়। তো বেশি তারল্য রাখলে কিন্তু তার মুনাফাটা কি হয়ে যাবে বলতো? কমে যাবে। তো যেহেতু বেশি তারল্য রাখছে তার মানে তার মুনাফা কমে যাচ্ছে। এই নীতিকে আমরা বলছি তারল্য ও মুনাফা নীতি বা মুনাফা বা তারল্য নীতি, যেটাই আমরা বলি না একই কথা। এই হলো মেয়েরা নীতিটা। তোমরা বুঝতেই পারছো যে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি আগেও বলেছি, এখনো বললাম। আর যারা হচ্ছে উদ্দীপকটা মানে এখন বুঝতে পেরেছো, যেগুলো আমি পড়ালাম খুবই ভালো। আর যারা হচ্ছে বুঝতে পারো নাই তারা কি করবা? ঠিক আছে, তারা হচ্ছে তোমার অবশ্যই এখনই আমাকে কোশ্চেন করতে পারো
অথবা বাসায় তোমরা পড়বা, পড়ে যদি তোমাদের মনে হয় যে না এটা বুঝতে পারছি না, তখন আমাকে জিজ্ঞেস করতে পারো। তোমাদের এই যে পরীক্ষা হবে এই টপিক থেকে কিন্তু অনেক এমসিকিউ প্রশ্নও হবে, আর আগেই বলেছি এই টপিক থেকে তোমাদের ক্রিয়েটিভ প্রশ্নও হয়। তো যারাই কর্মপত্রটা পারবা তারা এই এমসিকিউ গুলো সব কারেক্ট করতে পারবা। আচ্ছা এখন দেখো যে এই এটার মধ্যে কারো প্রবলেম আছে কিনা। তোমাদের ক্লাসে কি এরকম 10 জনই থাকো, মানে সবগুলো ক্লাসে পরের ক্লাসগুলোতেও, নাকি বাড়ে পরের ক্লাসে? ম্যাম এরকমই থাকে মোটামুটি 13, 14, 15, 15 করে যায়নি কখনো। সকালে ক্লাসে একটু উপস্থিতি কম থাকে না 10টার ক্লাসে? জি ম্যাম। আসলে তোমাদের ক্লাসের আজকে আমি রেসপন্স করতে পারিনি, আমি একটু কাজ করছিলাম, কিন্তু কি ক্লাস কাজ চলছিল। করছিলা? ক্লাসের সময় কি কাজ করা যাবে? তুমি যদি এটা বলো তাহলে খুবই খারাপ। তো আমরা যদি কলেজে আসি, তো কলেজে কি ক্লাস টাইমে আমরা অন্য কোনো কাজ করতে পারবো? তো তোমরা যখনই ক্লাসে ম্যাম জয়েন অ্যাকচুয়ালি করবা তখনই ধরে নিবা যে আমি কলেজে চলে আসছি, আমি এই টাইমে আর কোনো কাজ করতে পারবো না। আচ্ছা নেক্সট টাইম থেকে ইনশাআল্লাহ। আচ্ছা তো এখন দেখি আমরা তাহলে এই টপিকটা আমাদের শেষ হলো, আমরা পরে দেখি যে আমাদের কি আছে। দেখো এখানে বলেছে যে অর্থায়নের বিভিন্ন নীতির মধ্যে পারস্পরিক সম্পর্ক, মানে একটার সাথে একটার কি সম্পর্ক, তারল্য ও মুনাফা নীতির সাথে ঝুঁকি ও মুনাফা নীতির সম্পর্ক কি, আবার বৈচিত্র্যায়ন নীতির সাথে ঝুঁকি ও মুনাফার সম্পর্কটা কি। এটা আসলে সম্পর্ক আছে, এজন্যই আমরা উদ্দীপক করার সময় আমাদের কনফিউশন লেগেছে যে কি হবে, এটা কি পোর্টফোলিও বৈচিত্র্যায়ন হবে নাকি দেখি ঝুঁকি ও মুনাফা নীতি হবে। তো এগুলো আসলে এতটা ইম্পর্টেন্ট না, যে নীতিগুলো পড়েছে সেগুলো এমনিতেই পারবে, ঠিক আছে। এগুলো তোমরা বাসায় রিডিং করে নিবা, এগুলো আমার পড়ানোর দরকার নেই, নিজেরাই দেখবা যে এগুলো পড়লেই পারবা। আচ্ছা এখন দেখো অর্থায়নের উপরে বিভিন্ন নীতির প্রভাব, ঠিক একই কথা বলবো যে নীতির প্রভাবগুলো কি, যে কর্মপত্র মানে পেরেছো সেগুলো সবই পারবা। তোমাদের ক্রিয়েটিভ প্রশ্নে এখান থেকে আসবে না, আমি প্রশ্ন কি হবে সেটাও বলে দিব যে কি টাইপের আসবে, সেটা শুধু কলেজে না বোর্ডেও। তাহলে এই যে পরবর্তী যে টপিক আমি বললাম যে 1.13 আর 1.14, এটা হচ্ছে তোমরা বাসায় পড়বা। বাসায় পড়ে কারো যদি কোথাও সমস্যা হয় তো হচ্ছে আচ্ছা এখন তোমরা মিউট করে দাও, এখন তো আমি কথা বলছি, বাসার থেকে শব্দ আসছে, বাসার থেকে মিউট করে দাও, এখন তো তোমাদের কথা বলার প্রয়োজন হচ্ছে না। তো এখন হচ্ছে 1.13 আর 1.14, এই হচ্ছে তোমরা বাসায় রিডিং করবা। কারো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা, কারণ এখান থেকে তোমাদের ক্রিয়েটিভ প্রশ্ন হবে না। মানে এটা হচ্ছে মূলত নীতির উপর থেকে আবার একটু বেশি আলোচনা করেছে, আর কিছুই না, কিন্তু অত ইম্পর্টেন্ট না। এখন আমরা যেটা পড়বো আজকে মূলত অর্থায়নের লক্ষ্য, এটাকেও আমি তোমার হচ্ছে একদম স্টার্ট দিব বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা এর উপরেও যদি কিছু দেওয়া থাকে আমি তাই দিব, ঠিক আছে। ম্যাথ আছে না, প্রথম চ্যাপ্টারে আমাদের কোনো ম্যাথ নাই, প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের কোনো ম্যাথ নাই ফিনান্সে। এরপরে বাকি যে 7টা অধ্যায় আছে ওই 7টা অধ্যায় আমাদের সবগুলাতেই ম্যাথ আছে, ঠিক আছে। তো ফিনান্সের একটা সুখবর হচ্ছে তোমার অধ্যায় হচ্ছে 9টা আর প্রশ্ন আসবে হচ্ছে তোমার 11টা, ঠিক আছে। তো তোমার 2টা অধ্যায় থেকে ডাবল কোশ্চেন হবে। আর যারা ম্যাথ ভয় পাও তাদেরও সমস্যা নাই, কারণ আর তোমার হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে হচ্ছে তোমার সম্পূর্ণ তোমার মার্কিংটা হবে। তো সেই ক্ষেত্রে সেকেন্ড পেপার হচ্ছে সম্পূর্ণ থিওরি, ঠিক আছে। সেকেন্ড পেপার যেটা আমরা এখনো শুরু করিনি ব্যাংকিং ও বীমা, সেটা সম্পূর্ণ থিওরি। আর ফার্স্ট পেপারে তোমার 80% ম্যাথ আর 20% হচ্ছে থিওরি। তো দুইটা যেহেতু কম্বিনেশন আছে, যারা ম্যাথ পছন্দ করো তাদের জন্য ভালো, আর যারা ম্যাথ ভয় পাও তাদের জন্য অসুবিধা নাই, কারণ প্রচুর থিওরি আছে সেকেন্ড পেপারে, সবই থিওরি। আচ্ছা তো আমরা অর্থায়নের লক্ষ্য যেটা, আর প্রথম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, আমরা জানি প্রথম অধ্যায় হচ্ছে আমাদের বেসিক, যে প্রথম অধ্যায় আমরা বুঝবো সে আমরা দেখবা যে এটা সারা জীবনই আমাদের প্রথম অধ্যায় কাজে লাগছে। যেমন খেয়াল করে দেখো তোমাদের 9-10 এর প্রথম অধ্যায় আর এখনকার প্রথম অধ্যায়ের মধ্যে কত মিল। আবার তোমরা যখন বিবিএ তে যাবা তখন দেখবে কি প্রথমে তোমরা পড়বা প্রিন্সিপাল অফ ফিনান্স, বইটা তোমরা বিবিএ তে গেলে
প্রথম সেমিস্টারে পড়বা, তখন দেখবা কি এই অধ্যায়টার সাথে কত মিল, 80% মিল পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি অর্থায়নের লক্ষ্যে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এখান থেকে যদি এক বছর প্রশ্ন না আসে, পরের বছর অবশ্যই আসে। এবার যেহেতু আমাদের মানে একটা পরীক্ষা ক্যান্সেল হয়েছে, তো বুঝতেই পারছো যে আমরা এবারে এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, ওদের আসেনি যেহেতু পরীক্ষাই হয় নাই। তো এরপরে যারা আছে তাদের যদি এটা চলে আসে তাহলে তোমাদের আসার সম্ভাবনা কমে যাবে। সৃজনশীল তাদের না আসছে, তোমাদের অবশ্যই আসবে। সৃজনশীল না আসলে এখান থেকে এমসিকিউ হয়, তোমার ক্রিয়েটিভ এমসিকিউ হয়, এছাড়া তোমার হচ্ছে জ্ঞান হয়, অনুধাবনের প্রশ্ন হয়। আচ্ছা, এখন আমার অর্থায়নের লক্ষ্যটা আগে আমরা পড়ে আসি, এটা আমাদের জন্য নতুন। দেখি কি বলেছে লক্ষ্য জিনিসটা কি। লক্ষ্য মানে হচ্ছে গোল। আমরা সবাই একটা লক্ষ্য নিয়ে যদি লাইফে আগাই তাহলে হচ্ছে আমাদের লাইফটা অনেক সুন্দর হয়। মানুষ বলতে লক্ষ্য ছাড়া মানুষ হচ্ছে তোমার যে কি বলে পালহীন নৌকার মতো। আমরা এরকম ছোটবেলায় কি ভাব সম্প্রসারণ কি পড়েছে, এরকম একটা ছিল যে জীবনে লক্ষ্য না থাকলে তোমার সেই মানুষটা হচ্ছে একটা নদী যদি মানে নদীর মধ্যে যদি একটা নৌকা ছেড়ে দেওয়া হয় তাহলে সে কোথায় যাবে যদি তার কোনো লক্ষ্য না থাকে, তাহলে সে নদীতে ভাসতে থাকে। ঠিক সেরকম একটা মানুষকে যেরকম সফল হতে গেলে তার একটা লক্ষ্য সেট করে সেই অনুযায়ী আগাতে হয়। তো এখন অর্থায়নকে সফল করার জন্য একটা লক্ষ্য সেট করে সেই অনুযায়ী আগালে তোমার ব্যবসায় যে অর্থায়নটা সেটা খুব সুন্দর হবে এবং তুমি প্রতিষ্ঠানের মুনাফাটাকে সবচেয়ে বাড়িয়ে তোমার সম্পদকে বাড়াতে পারবে। তো আমরা এখন দেখি নিই একটা প্রতিষ্ঠানের লক্ষ্য কি। এখানে অর্থায়নের লক্ষ্য বলতে একটা প্রতিষ্ঠানের লক্ষ্য কি বোঝানো হয়েছে। দেখো বলেছে যে সাধারণত একটি ফার্ম যে সমস্ত বিনিয়োগ ও অর্থ সংস্থান সিদ্ধান্ত গ্রহণ করে তা অপরিবর্তনশীল এবং ধারাবাহিক। এই সিদ্ধান্তগুলোকে কার্যকর ও যুক্তিসঙ্গত করার জন্য ফার্মের একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকা দরকার। প্রতিটি ফার্মে দুটি লক্ষ্যকে সামনে রেখে অর্থায়ন করে থাকে। তো দেখো এখানে বলেছে যে আমাদের যে অর্থায়ন বা অর্থ সংস্থান সিদ্ধান্ত গ্রহণ করে ফার্মগুলো, সেগুলো আসলে অপরিবর্তনশীল, মানে হুট করে এগুলা কিন্তু চেঞ্জ করা যায় না। এই কারণে আগে থেকে একটা লক্ষ্য স্থির করে আমাদেরকে আগাতে হবে। তো সেটাই আসলে এখানে বলেছে। তো প্রথম দেখো একটা ফার্মের দুইটা লক্ষ্য থাকে। এ নাম্বার দিয়ে আমরা প্রথমটা পড়ছি, মুনাফা সর্বোচ্চকরণ। ইংরেজি শব্দ হচ্ছে প্রফিট। এটা নিয়ম কি আগের থেকে দেওয়া থাকে নাকি কোম্পানি বানায় নেয়? আচ্ছা, এটা অর্থায়নের নিয়ম অর্থায়নের নীতিটা এটা আগের থেকে দেওয়া থাকে না। তোমার হচ্ছে যে কোম্পানি যখন একটা কোম্পানি ব্যবসা শুরু করে তখন সে তার এই নীতিটাকে সামনে রেখেই কিন্তু আসলে অর্থায়নটা করে। ঠিক আছে? তো আমি আগেই বলেছি আমরা যদি আহ ছোট প্রতিষ্ঠানগুলোর কথা চিন্তা করি, যেমন ধরো তোমার বাবার ব্যবসা, দোকান বা এক মালিকানা প্রতিষ্ঠান, সেখানে আমরা এগুলোর প্রতিফলনটা কম দেখবো, কারণ সেখানে মালিকের ইচ্ছার উপরে সবকিছু ডিপেন্ড করে। কিন্তু আমরা যে ব্যবসা অর্থায়নটা মূলত বড় কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি বা যারা শেয়ার ইস্যু করতে পারে তাদের বিবেচনা করেই কিন্তু তোমাদেরকে এই টপিকগুলো দিয়েছে। তো আমি যখন পড়াবো তখন তোমরা দেখতে পারবা যে আমি সবই উদাহরণ দিব। আমি বড় কোম্পানির উদাহরণ দিব, ছোট কোম্পানির উদাহরণ দিব। তোমার যে প্রশ্নটা ছিল যে লক্ষ্যটাকে আগে স্থির করে নাকি হচ্ছে ব্যবসা করতে যেয়ে করে, যদি বড় কোম্পানি হয় তাহলে আগে স্থির করে, আর যদি ছোট কোম্পানি হয় বা ছোট এক মালিকানা প্রতিষ্ঠান হয় তাহলে ব্যবসা শুরু করতে গিয়ে বা ব্যবসা করতে করতে বা কাজ করতে করতে তারা এই লক্ষ্যটাকে স্থির করে ফেলে। আচ্ছা, তো এখন আমরা দেখি যে প্রথম লক্ষ্যর নাম হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। আচ্ছা, এখানে আমরা নাম শুনে বুঝতে পারছি প্রফিট ম্যাক্সিমাইজেশন, মানুষ ব্যবসা করেই মুনাফার আশায়। মুনাফা সর্বোচ্চকরণ বলতে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধিকরণকে বোঝায়। যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করবা যে ব্যবসা করে, সেটা হতে পারে ঝালমুড়ি বিক্রেতা, সেটা হতে পারে একদম এসিআই কোম্পানি মালিক, জিজ্ঞেস করেন যে আপনি কেন ব্যবসাটা করছেন বা আপনার ব্যবসার আসলে উদ্দেশ্যটা কি, সে কিন্তু প্রথম কথাই বলবে আমি মুনাফা বৃদ্ধি করতে চাই। তো সেটাই বলেছে। দেখো সাধারণভাবে মুনাফা সর্বোচ্চকরণ বলতে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধিকরণকে বোঝায়। তাহলে মুনাফাটা আমরা কিভাবে পাই?
আবার মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে আমরা মুনাফা বলি বা তাকে মুনাফা বলে। এটা খুবই সোজা, আমাদের যে মোট আয় সেটা থেকে আমরা মোট ব্যয় বাদ দিলে যা থাকে সেটাই মুনাফা। তো এই মুনাফা বাড়ানোটাকেই আমরা বলছি মুনাফার সর্বোচ্চকরণ। তো বলেছে যে একটি কোম্পানির মুনাফা শেয়ার প্রতি আয়ের মাধ্যমে পরিমাপ করা হয়। এখন কিন্তু আমি তোমাদেরকে বলেছি মেয়েরা, আমরা যে টপিকটা করছি এটা কিন্তু বড় কোম্পানির মানে সামনে রেখে পড়ছে যারা শেয়ার ইস্যু করতে পারে। এটা এক মালিকানা কারবার বা তোমার ছোট ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রেখে আমরা করছি না, সেটা তো আমি, কারণ ছোট ব্যবসা প্রতিষ্ঠান শেয়ার ইস্যু করতেও পারে না, তাদের এই মানে লক্ষ্যটা তো বড় থাকে না। তো বলেছে যে একটা কোম্পানির মুনাফা শেয়ার প্রতি আয় দ্বারাও পরিমাপ করা যায়। এখন শেয়ার প্রতি আয় ব্র্যাকেটে দেখে রেখেছি ইপিএস। ইপিএস জিনিসটা কি? আর্নিং পার শেয়ার। মানে তুমি একটা শেয়ার কিনলে সেটার এগেইনস্টে তুমি কত আয় পাবা সেটাকে আমি বলছি শেয়ার প্রতি আয়। আমি ধরছি যে লাবিবা একটা এসিআই কোম্পানির শেয়ার কিনেছে, ওই শেয়ারটার দাম 100 টাকা। এখন ওই বছর শেষে এসিআই লিমিটেড তোমার হচ্ছে অবশ্যই একটা লভ্যাংশ দিবে বা আয় দিবে। তো একটা শেয়ারের এগেইনস্টে লাবিবা কত আয় পাবে এটাকে আমরা বলছি শেয়ার প্রতি আয়। বড় কোম্পানিগুলোর আয় কিন্তু আমরা শেয়ার দ্বারাই নির্ধারণ করবো, তাই না? ছোটগুলা হচ্ছে আমরা মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিই, ঠিক আছে? বড় কোম্পানিগুলো হচ্ছে শেয়ার দ্বারা করবো। আচ্ছা, আরেকবার প্রশ্নটা করো, কেটে এসেছে তোমার কথাটা, আমি শুনতে পাইনি। ম্যাম ছোট শেয়ার গুলোকে আমরা কি দ্বারা করব, পরিমাপ করব? ছোট শেয়ার গুলো না, ছোট কোম্পানির আয়কে আমরা কি দ্বারা পরিমাপ করব সেটা হবে কোশ্চেন। জি ম্যাম। ছোট কোম্পানির আয় বা ছোট প্রতিষ্ঠান, যেমন তোমার বাসার পাশে ওষুধের ডিসপেন্সারি, তার আয় আমরা ক্যালকুলেশন করব মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিব। সে সারা মাসে যা যা জিনিস বিক্রি করবে, যেই কয় টাকা ওষুধ বিক্রি করবে, সে বিক্রি হচ্ছে তার মোট আয়। মোট আয় থেকে সে কত টাকার ওষুধ কিনে এনেছে, ক্রয় মূল্যটা বা ব্যয়টা বাদ দিয়ে দিলে আমরা তার মুনাফাটা পেয়ে যাব, ঠিক আছে? এটা হচ্ছে এক মালিকানা, অংশীদারি এবং ছোট ব্যবসা প্রতিষ্ঠানের আয়। আর যেই প্রতিষ্ঠান শেয়ার ইস্যু করে তার আয় হবে শেয়ার প্রতি আয়, যে বছর শেষে একটা শেয়ারের এগেইনস্টে একটা শেয়ার হোল্ডার কত টাকা আয় করতে পারবে, ঠিক আছে? এখানে দুই ধরনের কনসেপ্ট আছে, একটা ছোট কোম্পানি আর একটা হচ্ছে বড় কোম্পানি। এই শেয়ার প্রতি আয়টাকে আমরা একটা সূত্রের মাধ্যমে দেখাতে পারি। দেখো আমি ইংরেজিটাও বলছি বাংলাটাও বলছি, দুটো পাশাপাশি লেখা আছে। ইংরেজিটা হচ্ছে আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার ডিভাইডেড বাই নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার। এটা হচ্ছে ইপিএস এর সূত্র। এটা তোমাদের এই সূত্রটা তোমাদের অনেক সময় তোমার হচ্ছে এমসিকিউ তে চলে আসে। মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে আর্নিং পার শেয়ারের সূত্রটা কি হবে এটা আসে। এছাড়াও তোমার হচ্ছে অনুধাবনের প্রশ্ন আসছে যে মুনাফা সর্বোচ্চকরণ কি, তখন তুমি এই সূত্রটা দিলে তোমার লেখার মানটা বেড়ে যায়। কিন্তু আমি বলে দিই তোমাদের এই ইন্টারমিডিয়েট এই ইপিএস এর অঙ্ক নেই, ঠিক আছে? কিন্তু তুমি যখন বিবিএ তে উঠবা তখন তোমাকে আর্নিং পার শেয়ারের অঙ্ক করতেই হবে এবং এই সূত্র দিয়েই করবা। এখন দেখি এটার আমরা বাংলাটা কি। শেয়ার হোল্ডারদের জন্য বরাদ্দকৃত আয়, শেয়ার হোল্ডারদের জন্য বরাদ্দকৃত আয় ভাগ হচ্ছে অনাদায়ী শেয়ারের সংখ্যা। এটা হচ্ছে যা হচ্ছে তোমার এইটারই বাংলা শব্দটা। তো আমরা শেয়ার প্রতি আয় কিভাবে বের করব? একটা শেয়ার হোল্ডারদের জন্য যে পরিমাণ আয় কোম্পানি বরাদ্দ করেছে সেটাকে আমরা ভাগ দিব হচ্ছে শেয়ারের সংখ্যা দিয়ে। আচ্ছা মেয়েরা, আমাদের মনে হয় আজকে সময় শেষ হয়ে আসতেছে, তো তোমাদের কিন্তু হ্যাঁ বলো। অনাদায়ী শেয়ারের সংখ্যাটা বুঝলাম না। আচ্ছা, অনাদায়ী শেয়ারের সংখ্যা বলতে আসলে শেয়ারের সংখ্যাই বোঝাচ্ছে। তো অনাদায়ী কেন বলেছে এখানে? আসলে বাজারে যত ধরনের শেয়ার আছে, মানে একটা কোম্পানি শেয়ারের বিভিন্ন ধরন আছে। তোমরা শেয়ার ইস্যু চ্যাপ্টারে শিখবা, অ্যাকাউন্টিং এ শিখবা হচ্ছে শেয়ারের প্রকারভেদগুলো। তো সেখানে দেখবো যে আমাদের বিভিন্ন ধরনের শেয়ার আছে। তো সেখানে যেই শেয়ারের টাকাটা পুরা পরিশোধ হয়ে গিয়েছে সেটাকে আমরা বলবো আদায়ী শেয়ার বা পূর্ণ পরিশোধিত শেয়ার। আর যেই শেয়ারের টাকাটা এখনো পুরা পরিশোধ হয় নাই, বাজারে শেয়ারটা এখনো রয়ে গিয়েছে, সেটাকে আমরা বলি অনাদায়ী শেয়ার। তো এটা আমরা ছোট একটা অঙ্ক দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যদি অনাদায়ী শব্দটা বাদ দিয়ে শুধুমাত্র শেয়ারের সংখ্যাটাও দেই তাহলেও আমাদের মানে কোনো চেঞ্জ হচ্ছে না, আমাদের
জিনিসটা একই থাকছে। মানে এই শব্দটা হচ্ছে মূলত অনাদায়ী কেন বলেছে, যে বাজারে যেই শেয়ার গুলো এখন হাতে আছে সবগুলোকে আমরা বলছি অনাদায়ী শেয়ার, আর যেগুলো অলরেডি বিক্রি করে আমরা টাকা নিয়ে ফেলেছি সেগুলো আমাদের অনাদায়ী শেয়ার না। ঠিক আছে? তো এই যে এই সূত্রটা, তো এটাই হচ্ছে আমাদের ইপিএস বের করার সূত্র। আমরা এটাও করতে পারি, আবার হচ্ছে এটাও করতে পারি, একটা ইংরেজি একটা বাংলা, আর কিছুই না। তো তোমাদের বাসার পড়া কি শুধুমাত্র এইটুকু, মুনাফা সর্বোচ্চকরণ জিনিসটা কি, আর হচ্ছে এই তোমার যে ফর্মুলাটা ইপিএস এর সূত্রটা, ইপিএস এর সূত্র এই দুটাই পড়া। আর হচ্ছে যে আর দুটা তো পড়া তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, যে যারা হচ্ছে ঝুঁকি ও মুনাফার যে নীতিটা বা তারল্য মুনাফার নীতি আর পোর্টফোলিও বৈচিত্র্যের নীতির যে প্রভাবগুলো, যে আগে এগুলো রিডিং করে দেখবা। তো আপাতত তোমাদের এইটুকুই, লক্ষ্যটাকে আমাদের সুন্দর